আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এই মুহূর্তে আমরা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব, যা কেবল দেশের রাজনীতি নয়, বরং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পেশাদারিত্ব এবং অভ্যন্তরীণ সমন্বয়ের উপর এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। আমরা কথা বলছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া নিয়ে সরকারের দুই উচ্চপদস্থ কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য প্রসঙ্গে। ভাবুন, একদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করলেন, ভারত থেকে প্রত্যর্পণের তালিকায় আসাদুজ্জামান খান কামাল 1 নম্বরে আছেন এবং তাকে দিয়েই এই প্রক্রিয়া শুরু হবে। এই বক্তব্যে একটি আত্মবিশ্বাসী সুর ছিল, যা সরকারের পক্ষ থেকে এক ধরনের বিজয় ঘোষণা করার ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু ঠিক তার পরের দিনই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এই ব্যাপারে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্যই নেই। এই দুই বক্তব্য দেশের সর্বোচ্চ পর্যায়ে সমন্বয়হীনতার এক মর্মান্তিক চিত্র, আর এটি আমাদের আলোচনার মূল কেন্দ্র। প্রথমে বুঝতে হবে, আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনার বিষয়টি কিন্তু কোনো সাধারণ প্রশাসনিক কাজ নয়। এই পুরো কূটনৈতিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি অত্যন্ত স্পর্শকাতর প্রক্রিয়া, যাকে আমরা প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন বলি। এই প্রক্রিয়ায় অন্য একটি সার্বভৌম দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা, আইনি দলিল বিনিময় এবং চুক্তি মানার বিষয় জড়িত। তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা যদি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য না জানেন, তবে এই তথ্যের উৎস কি, আর কেনই বা তাকে এড়িয়ে যাওয়া হলো? এখানে আমি মনে করি তিনটি মৌলিক সমস্যা চলছে। প্রথম সমস্যা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও তথ্য ফাঁক। একটি সরকার যখন কাজ করে, তখন প্রতিটি মন্ত্রণালয়ের একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া থাকে। প্রত্যর্পণের মতো বিষয়ে কখনো প্রেস সচিবের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা নয়। এটি নিশ্চিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মাধ্যমে অথবা স্বয়ং পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে। যখন প্রেস সচিবের কাছে তথ্য যাচ্ছে অথচ পররাষ্ট্র উপদেষ্টা অন্ধকারে থাকছেন, তার মানে সরকারের ভেতরে তথ্য প্রবাহে এক ধরনের ফাঁক তৈরি হয়েছে। এটি সরকারের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার অভাবকে প্রকাশ করে। প্রেস সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তি কি তাহলে অতি উৎসাহী হয়ে এই ঘোষণা দিয়েছেন, নাকি তাকে কোনো এক বিকল্প চ্যানেল থেকে এই তথ্য সরবরাহ করা হয়েছে, যা পররাষ্ট্র উপদেষ্টাকে এড়িয়ে গেছে? এই প্রশ্নটি কিন্তু আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক কার্যকারিতার উপর আস্থার অভাব তৈরি করে। দ্বিতীয় সমস্যা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার কুণ্ঠাসা অবস্থান। এই ঘটনাটিকে আমরা পররাষ্ট্র উপদেষ্টার ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক অবস্থানের সঙ্গে মিলিয়ে দেখতে পারি। আপনারা জানেন, করিডোর সংক্রান্ত বিষয়ে তার একটি খোলা বক্তব্যের পর তাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এরপর থেকে তাকে যেন কিছুটা নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল, এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কাজ নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে দিয়ে করানো হচ্ছে, এমন খবরও এসেছিল। প্রেস সচিবের এই বক্তব্য সেই ধারণাকে আরো ব্যাপক শক্তিশালীভাবে অ্যাক্টিভেটেড করে। এটি ইঙ্গিত দেয় হয়তো পররাষ্ট্র বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখন পররাষ্ট্র উপদেষ্টাকে ডিঙিয়ে প্রধান উপদেষ্টার দপ্তরের মাধ্যমে বা অন্য কোনো শক্তিশালী চ্যানেলের মাধ্যমে সরাসরি নিয়ন্ত্রিত হচ্ছে। এটি কোনোভাবেই একটি সুসংগঠিত সরকারের বৈশিষ্ট্য হতে পারে না। অধ্যাপক ইউনূসের সরকার কি তাহলে ভেতরে ভেতরে নানা গোষ্ঠীতে বিভক্ত, তাদের মধ্যে বিভাজন রয়েছে? তৃতীয় সমস্যা হলো ভারতের অনমনীয় অবস্থান এবং আন্তর্জাতিক চাপ। এই অভ্যন্তরীণ বিতর্কের চেয়েও বড় প্রশ্ন হলো, ভারত কি আদৌ কাউকে প্রত্যর্পণ করবে? প্রেস সচিবের ঘোষণার যে আত্মবিশ্বাস, তা কি ভারতের বাস্তব অবস্থানকে প্রতিফলিত করে?
বাস্তবতা হলো ভারত এই মুহূর্তে শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল কাউকেই ফেরত দিতে আগ্রহী নয়। এর পেছনে সুস্পষ্ট কিছু কারণ রয়েছে। প্রথমত, বর্তমান সরকারকে সমর্থন নয়। ভারত সহ আন্তর্জাতিক মহল চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক। তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেভাবে পূর্ণ সমর্থন দিচ্ছে না। এই সরকার থাকা অবস্থায় কাউকে তুলে দেয়া মানে এই সরকারকে বৈধতা দেয়া, যা ভারত করতে চায় না। দ্বিতীয়ত, মানবাধিকারের প্রশ্ন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ভারতকে পরিষ্কারভাবে সতর্ক করে বলেছে, ভারত যেন এমন কোনো দেশের হাতে তাদের তুলে না দেয় যেখানে মৃত্যুদণ্ডের ঝুঁকি রয়েছে বা বিচারিক প্রক্রিয়া বিতর্কিত হতে পারে। আন্তর্জাতিক আইন অনুযায়ী মৃত্যুদণ্ড বা বিতর্কিত বিচার ব্যবস্থার ঝুঁকি থাকলে প্রত্যর্পণ করা যায় না। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এই আন্তর্জাতিক মানবাধিকারের চাপ তারাও এড়াতে পারে না। সুতরাং প্রেস সচিবের ঘোষণাটি ভূ রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইতিমধ্যেই বলেছেন, বাংলাদেশের চিঠি তারা পরীক্ষা নিরীক্ষা করছেন, যা কূটনৈতিক ভাষায় আমরা এখন কোনো সাড়া দিচ্ছি না এই অর্থে ব্যবহৃত হয়। দিল্লি আসলে এই প্রত্যর্পণের আলোচনা থেকে বহু দূরে থাকতে চায়। এই পুরো ঘটনায় শুভঙ্করের ফাঁকিটি হলো, প্রেস সচিবের ঘোষণাটি আসলে ছিল একটি রাজনৈতিক চাল। জনগণকে দেখানো যে সরকার সাবেক মন্ত্রীর প্রত্যর্পণে আত্মবিশ্বাসী, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার অস্বীকৃতি সেই চালকে আমি মনে করি পুরোপুরি ভেস্তে দিয়েছে। এ ধরনের প্রকাশ্য সমন্বয়হীনতা কেবল সরকারের দুর্বলতাকেই প্রকাশ করে না, বরং আন্তর্জাতিক মহলে বর্তমান সরকারের পেশাদারিত্ব নিয়ে আরো বেশি সন্দেহ তৈরি করে। ভারত যখন দেখছে ঢাকার সরকারের ভেতরেই এক ধরনের ভুল বুঝাবুঝি বা তথ্য লুকোচুরি চলছে, তখন তাদের পক্ষে এই সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদী বা সংবেদনশীল আলোচনায় যাওয়া আরো বেশি কঠিন হয়ে পড়ে। এই বিতর্কটি কেবল একটি প্রেস পোস্ট বা একটি মন্তব্যের বিষয় নয়। এটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন আন্তর্জাতিকভাবে প্রকাশিত সমর্থন পাচ্ছে না, তেমনি অন্যদিকে অভ্যন্তরীণ ভাবেও ক্ষমতা কাঠামোতে বিভাজন দেখা দিয়েছে। এই বিভাজন যদি চলতেই থাকে, তবে তা সরকারের উপর মানুষের আস্থা এবং তার ভবিষ্যৎ কার্যকারিতার জন্য বড় ধরনের হুমকি। এই মুহূর্তে সরকারের উচিত হবে দ্রুত এই সমন্বয়হীনতা দূর করা এবং কূটনৈতিক বিষয়ে কেবলমাত্র আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে তথ্য প্রকাশ করা। অন্যথায় এই সরকারকে কিছুদিন পর মানুষ কোনোভাবেই তোষামোদ করবে না, বরঞ্চ এই তোষামোদের উল্টো যে বিষয়গুলো কাজ করে সেগুলো বাংলাদেশের জনগণ হয়তো করা শুরু করবে। এখনো করছে না, কারণ বাংলাদেশের মানুষের মধ্যে সহনশীলতা রয়েছে এবং ব্যাপক ধৈর্য রয়েছে। যেদিন এই ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তখন এই যে জনরোষ, সেই জনরোষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন রক্ষা পাবেন না, ঠিক একইভাবে প্রেস সচিব এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সহ যারাই আছেন তারা কেউ নিস্তার পাবেন না। এটা হচ্ছে বাংলাদেশের জনবিস্ফোরণের একটি বাস্তব নজির, যেটি আমরা 2024 সালের 5 আগস্ট দেখেছি। সেটাকে আপনি যেভাবেই নাম দেন না কেন বা যেভাবেই আপনি বাস্তবিকভাবে সামনে নিয়ে আসেন না কেন, কেউ কেউ আমেরিকার ষড়যন্ত্র বলতে পারেন, কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্র বলতে পারেন, কেউ কেউ বলতে পারেন দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের ফল এটি। কিন্তু বাস্তবতা হচ্ছে, দেশের জনগণ যদি এখানে সক্রিয় না হতো, তাহলে এত বড় একটি ট্র্যাজেডি বাংলাদেশে কখনোই ঘটতো না। আল্লাহ না করুক, জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে যদি এমন আরেকটি ট্র্যাজেডি ঘটে যায়, তাহলে এর দায়ভার কে নিবে এবং এর পরবর্তীতে বাংলাদেশের যে অবস্থা সেটি আসলে কেমন হবে, এটি নিয়ে খুব বেশি চিন্তিত এবং এর ফলাফল নিয়ে অনেক বেশি উদ্বেগপ্রবণ হয়ে আছে বাংলাদেশের সকল চিন্তক, সকল বিশ্লেষক এবং যারা বাংলাদেশের সচেতন নাগরিক তারা।